জিয়া নামের এই লোকটাকে দেখিয়ে গল্পের শুরু। সে ছিল প্রচন্ড রকমের কৃপণ এক মানুষ। মানে কৃপণ হওয়ার তো একটা লিমিট আছে, এই লোকটা সেই সব লিমিট পার করে ফেলেছে। আসলে তার এই কৃপণ হওয়ার স্বভাবটা কিন্তু একদিনই তৈরি হয়নি, এটা সে পেয়েছে তার মায়ের কাছ থেকে। তার মা সবসময় চাইতো তার ছেলে যেন পৃথিবীর সেরা কৃপণ হয়। তার ধারণা ছিল একমাত্র এভাবেই জীবনে বড় লোক হওয়া সম্ভব। যেমন তিনি জিয়াকে বলতো টয়লেট পেপারকে 10টা ছোট ছোট টুকরো করতে, যাতে একটা পেপার দিয়েই 10 দিন চালিয়ে দেওয়া যায়। তার যুক্তি ছিল পরিষ্কার করার জন্য ওইটুকু কাগজই তো যথেষ্ট। আবার সামান্য একটু সাবান হাতে নিয়ে যদি 5 মিনিট ধরে ঘষা হয় তাহলেই তো অনেক ফেনা হয়। তাই বেশি সাবান খরচ করা মানেই হলো অপচয়। আবার পানির কলটা এমন ভাবে খুলে রাখতো যেন ফোঁটা ফোঁটা করে পানি পড়ে, এতে পানির মিটারে রিডিং উঠতো না। টুথপেস্টের ব্যাপারেও তার লজিক ছিল মারাত্মক। সে বলতো যদি একটু বুদ্ধি খাটিয়ে ব্যবহার করা যায় তবে একটা টুথপেস্ট দিয়ে বছরের পর বছর পার করে দেওয়া সম্ভব। মায়ের কাছে পাওয়া এই কড়া ট্রেনিং এর কারণে এমনকি সে বিয়ে পর্যন্ত করেনি, কারণ বিয়ে মানেই তো আরেকটা পেট আর বাড়তি খরচ। এছাড়া প্রতিদিন ভোরবেলা সে অফিসে যাওয়ার আগে হিসেব করে দেখে তার অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে। সে সবসময় স্বপ্ন দেখতো একদিন সে মিলিয়নার হয়ে একটা ফ্ল্যাট কিনবে। তার অ্যাকাউন্টে এখন 8 লাখ টাকা রয়েছে, আরেকটু কৃপণতা করে 10 লাখ টাকা হলেই সে ফ্ল্যাটটা কিনতে পারবে। এই কারণে অফিসে যাওয়ার জন্য সে কোনো বাস বা বাইক ব্যবহার করে না। ভাঙাড়ির দোকান থেকে একটা ঝং ধরা পুরনো সাইকেল কিনেছে, সেটা চালায়। তার এক প্রতিবেশী প্রায়ই তাকে এই ভাঙাচোরা সাইকেলটা নিয়ে খোঁচা দিয়ে কথা বলে, কিন্তু সে এসব মাথায় নেয় না। সে ভাবতো সবাই তাকে হিংসে করে। যাই হোক, সে প্রতিদিন শহরের সবচেয়ে সস্তা একটা ভাতের হোটেলে খেতে আসতো। মেনু দেখে সবচেয়ে কম দামের খাবারটা অর্ডার করে। মজার ব্যাপার হলো সেই কম দামের খাবারটাও সে পুরোটা খায় না, অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা প্যাক করে নিয়ে আসে। সেটা দিয়ে রাতের ডিনার হয়ে যায়। এমনকি গলায় আটকে গেলেও সে একটু পানিও কিনে খায় না, বরং সে তখন বাসা থেকে নিয়ে আসা মেয়াদ উত্তীর্ণ জুস খেয়ে নেয়। বাজার করার সময় সবসময় ডিসকাউন্ট বা সেলের অপেক্ষা করত। যেসব প্রোডাক্টের মেয়াদ আর অল্প কয়েকদিন বাকি সেই সব প্রোডাক্টগুলো সে অল্প টাকায় কিনে ফেলত। তো একদিনের ঘটনা, জিয়া প্রতিদিনের মতো অফিসে যাচ্ছিল। লিফটে ওঠার পর একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায়। বাচ্চাটা খেলনা বন্দুক নিয়ে মজার ছলে তাকে গুলি করে। সেও একটু মজা করে বুকে হাত দিয়ে নাটক করে নিচে পড়ে যায়। বাচ্চাটা এবং তার মা প্রথমে বিষয়টা দেখে হাসাহাসি করে, কিন্তু কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরেও যখন দেখে জিয়া উঠছে না, তখন বাচ্চার মা ভয় পেয়ে যায়। কাছে গিয়ে দেখে জিয়া আসলেই অজ্ঞান হয়ে গেছে। এরপর দ্রুত ইমার্জেন্সি নম্বরে কল দেয়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তার পরীক্ষা নিরীক্ষা করায় এবং রিপোর্ট আসলে দেখা যায় তার ব্রেন টিউমার হয়েছে। এই শুনে তো তার আকাশ থেকে পড়ার মতো অবস্থা। সে ডাক্তারকে বলতে থাকে আপনাদের মেশিনে কোনো ভুল হয়েছে, আরেকবার টেস্ট করে দেখুন। আসলে সে একটা মুভিতে দেখেছিল হিরোর প্রথমবার রিপোর্ট পজিটিভ আসে, পরের বার টেস্ট করে দেখা যায় সেটা ভুল। সে ডাক্তারকে ওই বিষয়টাই বলছিল, কিন্তু ডাক্তার তার কথা শুনে হেসে বলে তোমাকে কোন দিক দিয়ে সিনেমার হিরোর মতো লাগে শুনি। কিন্তু জিয়া তো নাছোড়বান্দা, সে টেস্ট করাবেই। ডাক্তার তখন বিরক্ত হয়ে তাকে রুম থেকে বের হয়ে যেতে বলে। জিয়া তখনও হাল ছাড়ে না। সে ভাবে এই ডাক্তার ভুয়া, সে পড়াশোনা না করেই ডাক্তার হয়ে গেছে। তাই সে ওই রিপোর্ট নিয়ে আরেকটা হসপিটালে যায়। সেখানে জানতে পারে দ্বিতীয়বার পরীক্ষা করতে হলে আগের চেয়ে টাকা বেশি দিতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন কি করবে। সে টেস্ট না করেই আগের হাসপাতালে ফিরে আসে। ডাক্তারকে অনুরোধ করে আরেকবার জন্য একটু টেস্ট করে। ডাক্তার এবার তাকে বলে তার টিউমারটা খুব বাজে অবস্থায় আছে, যদি সে 112 টেস্ট করায় রেজাল্ট একই আসবে। সে জানায় হয়তো তুমি বড়জোর আর মাত্র 10 দিন বেঁচে থাকতে পারবে। এই শুনে জিয়া তো একদম ভেঙে পড়ে। হাসপাতাল থেকে বেরিয়ে সোজা একটা জঙ্গলের দিকে হাঁটতে থাকে। এই জঙ্গলটাতেই তার মাকে কবর দিয়েছিল। আসলে কবরস্থানের জায়গা কিনতে টাকা লাগে, এই টাকা বাঁচানোর জন্য মাকে এই জঙ্গলের ভেতর কবর দিয়েছিল। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে সে কান্না ভেজা গলায় বলে আর মাত্র কয়েকটা দিন, আমিও তোমার কাছে চলে আসছি। এরপর সে মন খারাপ করে বাসায় ফিরে তার সাইকেলটা দূরে সরিয়ে রাখে, তার প্রতিবেশীর কাছে ক্ষমা চায়। এরপর টাকার দিকে তাকিয়ে তার খুব আফসোস হতে থাকে, কি লাভ হলো এত টাকা জমিয়ে, সে তো আর ফ্ল্যাটে থাকার জন্য বেঁচেই থাকবে না। পরদিন সকালে জিয়া সেই হোটেলে খাবার খেতে যায়। হোটেলের মালিক মিস্টার লি তাকে ফ্রিতে 1 কাপ দুধ খেতে দিয়ে বলে তুমি আর বেশি দিন এখানে খেতে আসতে পারবে না। আসলে সে অল্প কিছুদিনের মধ্যেই এই দোকানটা বিক্রি করে অন্য জায়গায় চলে যাবে। জিয়া তাকে বলে আচ্ছা, যদি আপনি জানতে পারেন আপনার হাতে বাঁচার জন্য মাত্র 10 দিন সময় আছে, তাহলে আপনি কি করতেন? মিস্টার লি 1 সেকেন্ড না ভেবে উত্তর দেয় আমি হলে আমার যা কিছু আছে সব বিক্রি করে দিতাম, তারপর আমার বন্ধুদের সাথে জীবনের শেষ কয়টা দিন ধুমধাম করে কাটাতাম, মন ভরে আনন্দ করতাম। মিস্টার লি এর এই কথাটা জিয়ার মনে গেঁথে যায়। তার মনে হয় তাই তো, আমি কেন এই টাকাগুলো শুধু শুধু রেখে মরে যাব। সে তখনই হোটেল থেকে বেরিয়ে নিজের সেই পুরনো সাইকেলটা নিয়ে একটা বিশেষ জায়গার দিকে রওনা হয়। এই জায়গাটা তার খুব চেনা। আসলে সে যখন স্কুলে পড়তো তখন তার বাকি 3 বন্ধুকে সে সবসময় বলতো যে আমি তোদের চেয়ে বয়সে বড়, মানে আমি লিডার, আর বড় হয়ে আমি অনেক টাকা ইনকাম করে তোদের সবার স্বপ্ন পূরণ করব। কিন্তু সমস্যা হলো জিয়ার বন্ধুরা খুব ভালো করেই জানে জিয়া কেমন কৃপণ। ছোটবেলায় যখন সে এই প্রতিজ্ঞার কথা বলেছিল তখন সবাই হেসে উড়িয়ে দিয়েছিল। তারা বলেছিল তুই তো আমাদের 1 বোতল পানিও কিনে খাওয়াবি না, আবার স্বপ্ন পূরণ। তখন জিয়া খুব সিরিয়াস হয়ে বলেছিল তোরা বিশ্বাস করছিস না তো, ঠিক আছে চল আমরা আমাদের সব ইচ্ছে
একটা কাগজে লিখে ফেলি, তারপর সেটা একটা বাক্সে ভরে মাটির নিচে পুঁতে রাখি, বড় হয়ে আমরা এটা খুলে দেখব। এরপর তারা সবাই নিজেদের স্বপ্নের কথা লিখে একটা বড় পাথরের নিচে লুকিয়ে রেখেছিল। কিন্তু পরবর্তীতে জিয়ার বাবা মা এবং তার বন্ধুদের বাবা মায়ের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বিশাল ঝগড়া হয়। সেই ঝগড়ার জের ধরেই তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তারপর থেকে আর কখনো তাদের দেখা হয়নি। এক একজন এক এক দিকে জীবনযাপন করছে। পরদিন জিয়া অফিসে গিয়ে রেজিগনেশন লেটার জমা দিয়ে দেয়। এরপর নিজের ফ্ল্যাটটা, যেটা সে অনেক কষ্টে গুছিয়েছিল, সেটা মাত্র 2 লাখ টাকায় বিক্রি করে দেয়। তার কাছে আগে ছিল 8 লাখ টাকা, আর এখন হলো আরো 2 লাখ, মোট 10 লাখ টাকা। মানে তার মিলিয়নিয়র হওয়ার স্বপ্নটা পূরণ হয়েছে ঠিকই, কিন্তু সেটা ভোগ করার মতো হাতে সময় নেই। টাকা পকেটে নিয়ে সোজা বেরিয়ে পড়ে তার প্রথম বন্ধু সানের খোঁজে। অনেক খুঁজে তার দেখা পায়, কিন্তু সানের অবস্থা খুব একটা ভালো না। সে এখন বেকার। আসলে বেকার বলা ভুল, সে এখন ঘর জমাই হয়ে আছে। শ্বশুর বাড়িতে থাকে আর বাড়ির সব কাজ করে। বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া সবই তাকেই করতে হয়। বউ আর শ্বশুর বাড়ির লোকেরা তাকে দিয়ে চাকরের মতো কাজ করায়। সানকে এই অবস্থায় দেখে জিয়ার খুব মন খারাপ হয়। তার মনে পড়ে যায় ছোটবেলার কথা। তখন সান খুব ভাব নিয়ে বলতো, মেয়েদের পেছনে সময় নষ্ট করার কোনো মানে হয় না, পুরুষের আসল সৌন্দর্য হলো তার আত্মসম্মান। জিয়া সানকে সেই পুরনো ডায়লগটা মনে করিয়ে দিয়ে একটু মজা করে। সান লজ্জায় মাথা নিচু করে ফেলে। এরপর 2 বন্ধু মিলে বের হয় তাদের তৃতীয় বন্ধু বালির খোঁজে। বালি ছোটবেলা থেকে মারপিট আর মার্শাল আর্ট খুব পছন্দ করত। সবসময় ব্রুসলির স্টাইলে চলাফেরা করতো আর বলতো, দেখিস আমি একদিন অনেক বড় ফাইটার হব। তারা খুঁজে পায় বালি এখন ডং নামে পরিচিত। সে একটা বক্সিং ক্লাবে সিকিউরিটি গার্ডে চাকরি করে, কিন্তু তার নেশা হলো বক্সিং ম্যাচ দেখা। ডিউটি বাদ দিয়ে সে লুকিয়ে লুকিয়ে ম্যাচ দেখছিল, তাই ম্যানেজার তাকে কাজ থেকে বের করে দেয়। ঠিক সেই মুহূর্তে জিয়া আর সান সেখানে পৌঁছায়। তারা ডংকে সাথে নিয়ে ওদের চতুর্থ বন্ধু ইয়েনের খোঁজ করতে থাকে। ডং জানায় ইয়েন এখন অনেক বড় পজিশনে আছে, সেই নাকি ট্রেনের ড্রাইভার। এটা শুনে সবাই একটু খুশি হয়, কিন্তু বাস্তবে গিয়ে দেখা যায় উল্টো চিত্র। ইয়েন একটা শপিং মলে বাচ্চাদের খেলনা ট্রেন চালায়। যে ছেলেটা একসময় রেসিং ট্র্যাকে গাড়ি ছোটানোর স্বপ্ন দেখত, আজ সে বাচ্চাদের গাড়ি চালাচ্ছে। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, ইয়েনের নিজের ছেলেই তাকে নিয়ে লজ্জা পায়। বাবার এই সামান্য কাজ নিয়ে সে বন্ধুদের সামনে মুখ দেখাতে চায় না। তো 4 বন্ধু অনেক বছর পর আবার এক হলো। জিয়া সবাইকে নিয়ে একটা নামকরা রেস্টুরেন্টে খেতে যায়। মেনু থেকে সে ওখানকার সবচেয়ে দামি খাবারগুলো অর্ডার করে। বন্ধুরা তো পুরো অবাক। যে মানুষটা 1 টাকা খরচ করতে 10 বার ভাবতো, সে আজ এত টাকা উড়াচ্ছে। খাওয়া দাওয়ার এক পর্যায়ে জিয়া সবার দিকে তাকিয়ে আসল কথাটা বলে দেয়। সে জানায় তার ব্রেন টিউমার হয়েছে, হাতে মাত্র 10 দিন। কথাটা শুনে সবাই থমকে যায়। সান বলে, তোর কাছে তো এখন অনেক টাকা, তুই চিকিৎসা করাচ্ছিস না কেন? আসলে ডাক্তার বলে দিয়েছে এখন আর চিকিৎসায় কোনো কাজ হবে না, টাকা খরচ করে কোনো লাভ নেই। আমি শুধু চাই আমার এই শেষ কয়টা দিন তোদের সাথে কাটাতে। তোরা কি আমার সাথে থাকবি? যদি তোরা সত্যিই আমার শেষ ইচ্ছা পূরণ করতে চাস, তাহলে চল আমরা সেই পাহাড়ে যাই যেখানে আমরা ছোটবেলায় বাক্সটা পুঁতে রেখেছিলাম। কেউ তেমন কিছু না বলে যার যার বাড়ি ফিরে যায়, কিন্তু কারো মনে শান্তি নেই। সানের শ্বশুর বাড়িতে অশান্তি। ডং তার ছেলের সাথে কথা বলতে পারে না, আর ইয়েনের রুমমেটরা তাকে নিয়ে হাসাহাসি করে। সবার জীবনে কোনো না কোনোভাবে আটকে আছে। পরদিন সকালে জিয়া সেই পাহাড়ের উপর দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। সে ভাবছিল তার বন্ধুরা হয়তো আসবে না, কিন্তু বন্ধুত্ব সব অভিমানের ঊর্ধ্বে। একে একে 3 জনই সেখানে হাজির হয়। বন্ধুদের পেয়ে জিয়া আর দেরি করে না, সবাইকে নিয়ে সোজা ব্যাংকে যায়। অ্যাকাউন্টে যত টাকা ছিল সব ক্যাশ তুলে নেয়। টাকার বান্ডিল ভরা ব্যাগটা হাতে নিয়ে শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেলে গিয়ে ওঠে। সবচেয়ে দামি রুমটা ভাড়া করে। এরপর একটা দামি গাড়ি ভাড়া নেয়। 4 বন্ধু মিলে শুরু করে এক পাগলাটে সফর। জিয়া 2 হাতে টাকা খরচ করতে থাকে। দামি ডিনার, পার্টি, ড্রিঙ্কস কিছুই বাদ রাখে না। মনে হয় যেন আজই জীবনের শেষ দিন। জিয়ার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। সে নিজেকে প্রশ্ন করে, সারা জীবন আমি কি করলাম? শুধু টাকা জমিয়ে গেলাম। এখন মরার সময় এই টাকা দিয়ে আমি কি করব? এগুলো তার সাথে নিয়ে যাওয়া যাবে না। একদিন বন্ধুরা জিয়াকে নিয়ে এই দোকানে আসে। দোকানটা হলো শেষকৃত্যের দোকান, মানে যেখানে কফিন আর কবরের জিনিসপত্র বিক্রি হয়। তারা ঠিক করেছে জিয়াকে জাঁকজমকপূর্ণভাবে বিদায় দিবে। রিসেপশনে কথা বলার সময় জিয়া হঠাৎ থমকে যায়। সে দেখে মিন দাঁড়িয়ে আছে। সে ছিল তার ছোটবেলার ক্রাশ। সে তাকে জিজ্ঞেস করে তার বিয়ে হয়েছে কিনা। মিন হেসে উত্তর দেয়, তার লিওর সাথে বিয়ে হয়েছে। লিও ছিল তাদের স্কুলের আরেক ছাত্র। জিয়ার মনে পড়ে যায় একবার মিনের গলায় খাবার আটকে গিয়েছিল, আর লিও তাকে সাহায্য করার চেষ্টা করছিল। কিন্তু জিয়া দূর থেকে ভেবেছিল লিও বুঝি মিনের সাথে খারাপ কিছু করছে, তাই সে দৌড়ে গিয়ে লিওকে একটা লাথি মেরেছিল। পরে অবশ্য বিষয়টা বুঝতে পেরে খুব লজ্জা পায়। যাই হোক, মিন জানায় লিও আর বেঁচে নেই। খবরটা শুনে জিয়ার মনে একটা অদ্ভুত অনুভূতি হয়। একদিক দিয়ে সে খুশি হয় যে মিন এখন একা, মানে তার একটা সুযোগ আছে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে সে নিজেই তো আর কয়দিন পর থাকবে না। জিয়া দোকান থেকে নিজের জন্য নিজেই কফিন, ফুল আর বিদায়ের সব আয়োজন কিনে নেয়। তো এইভাবে টাকা ফুরিয়ে আসছে, সময়ও ফুরিয়ে আসছে। হঠাৎ তার মনে হয় মরার আগে একটু নিজেকে সাজালে কেমন হয়। এরপর সে সেলুনে গিয়ে হেয়ার স্টাইল বদলায়, একটা দামি স্যুট কিনে নেয়। উদ্দেশ্য ছিল মিনের নজর কাড়া।
মিন এসব দেখে জিজ্ঞেস করে, তোমার হয়েছে কি বলো তো? তখন জিয়া সবকিছু খুলে বলে এবং তাকে অনুরোধ করে, আমার জীবনের এই শেষ কয়টা দিন তুমি কি আমার সাথে থাকবে? মিন প্রথমে চুপ করে থাকে, তারপর সে রাজি হয়ে যায়। সন্ধ্যাবেলা মিন হোটেলে চলে আসে। জিয়ার বন্ধুরা তাকে দেখে অবাক। যাই হোক, এরপর দুজনকে একান্ত সময় কাটানোর সুযোগ করে দেয়। জিয়া আর মিন নিচে নেমে আসে। হোটেলের সামনে সেই ভাড়া করা দামি গাড়িটা দাঁড়িয়ে ছিল। মিন ভাবে জিয়া বোধহয় অনেক বড় লোক হয়ে গিয়েছে, কিন্তু জিয়া মিথ্যে বলে না। সে হেসে বলে, এই গাড়িটা আমি ভাড়া এনেছি তোমার জন্য, কিন্তু সমস্যা হলো আমি তো গাড়ি চালাতে পারি না। এই বলে চাবিটা মিনের হাতে দেয়। মিন ড্রাইভ করে একটা শপিং মলে চলে আসে। জিয়া মিনকে অনেক দামি জামা কাপড় কিনে দেয়। এরপর দুজনে মিলে তাদের স্কুলে আসে স্মৃতিচারণ করতে। সবকিছুই সুন্দরভাবে চলছিল, কিন্তু হঠাৎ সেখানে এক লোক এসে ঝামেলা শুরু করে দেয়। লোকটা দাবি করে মিনের স্বামীর কাছে সে অনেক টাকা পায়। যেহেতু সে মারা গিয়েছে, তাই সেই টাকাগুলো এখন মিনের কাছ থেকে আদায় করতে চায়। জিয়া এটা সহ্য করতে পারে না। সে মাঝখানে দাঁড়িয়ে বলে, টাকা তো লিও নিয়েছে, এতই যদি টাকার দরকার হয় তাহলে মোড়ে উপরে গিয়ে নিয়ে নাও। এই শুনে লোকটা খেপে যায়, আর সাথে সাথে গুন্ডারা তাদেরকে ঘিরে ফেলে। জিয়া একটু ভাব নিয়ে মারপিট করতে যায়। সিনেমার হিরোদের মতো উড়ন্ত লাথি মারার চেষ্টা করে, কিন্তু বাস্তবে সে তো আর হিরো না। তাই সোজা আছাড় খেয়ে মাটিতে পড়ে যায়। গুন্ডারা তাকে বেধড়ক পেটাতে থাকে। দূর থেকে জিয়ার বন্ধুরা এই দৃশ্য দেখছিল। তারা আর চুপ করে থাকতে পারে না। বন্ধুকে বাঁচাতে তিনজনই দৌড়ে আসে, কিন্তু দুঃখের বিষয়ে তারা মারপিট জানতো না। ফলে চার বন্ধু মিলে গুন্ডাদের হাতে সেই লেভেলের মার খায়। শেষে মিন পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। সেদিন রাতে চার বন্ধু আর মিন একসাথে বসে আড্ডা দেয়। জিয়ার মুখে হাসি থাকলেও মনটা ভীষণ খারাপ। সময় যে প্রচন্ড দ্রুত বেগে ছুটে চলেছে। তো পরদিন সকালে সে তাদেরকে বলে, আমার মৃত্যুর পর আমার ব্যাগে যা টাকা থাকবে তোরা সেটা নিজেদের মধ্যে ভাগ করে নিস, কিন্তু তার আগে তোরা বল, তোদের কি এমন কোনো অপূর্ণ ইচ্ছা আছে যেটা আমি এখন পূরণ করতে পারি? মনে আছে আমি কথা দিয়েছিলাম? ইয়েন সবার আগে বলে, আমি একবারের জন্য হলেও বক্সিং রিগে নামতে চাই। টং বলে, আমার ছেলে র্যাপ গান খুব পছন্দ করে, আমি ওর জন্য স্টেজে উঠে একটা র্যাপ গান গাইতে চাই। সান চুপ করে থাকে। সে কিছু চায় না বা চাওয়ার সাহস পায় না। ওইদিকে হসপিটালে একটা তোলপাড় শুরু হয়ে যায়। ডাক্তাররা খেয়াল করে যে গত কয়েকদিনে যারাই পরীক্ষা করিয়েছিল তাদের সবার রিপোর্টেই ব্রেন টিউমার এসেছে। এমনকি ডাক্তার নিজে টেস্ট করালেও তারও টিউমার দেখাচ্ছিল। ডাক্তার বুঝতে পারে জিয়ার রিপোর্টটাও ভুল ছিল। তিনি পাগলের মতো জিয়াকে ফোন করতে থাকে, কিন্তু জিয়ার ফোন বন্ধ পায়। ওইদিকে দেখা যায় জিয়া হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েছে। তখন তাকে এই হসপিটালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তার জিয়াকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং আসল সত্য জানায়। সে বলে, তুমি সম্পূর্ণ সুস্থ, তোমার কোনো টিউমার নেই, আমাদের সব মেশিনে সমস্যা হয়েছিল। এই খবরটা শুনে জিয়ার রিয়াকশন হয় দেখার মতো। সে খুশিতে না নেচে বরং রাগে ফেটে পড়ে। ডাক্তারের কলার চেপে ধরে, কারণ এই ভুল রিপোর্টের জন্য তার সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে, সব টাকা উড়িয়ে দিয়েছে। কিছুক্ষণ পর জিয়া যখন একটু শান্ত হয়, তখন তার হঠাৎ মনে পড়ে সেই দামি গাড়িটার কথা। সেটার ভাড়া তো বেড়েই চলেছে। আবার মনে পড়ে টাকার ব্যাগটার কথা। সেটা তো বন্ধুদের কাছে ছিল, যারা একে অপরের দিকে ব্যাগটা ছুঁড়ে মারছিল। হঠাৎ ইয়েনের হাত ফসকে ব্যাগটা উড়ে গিয়ে সোজা ব্রিজের নিচে নদীতে পড়ে যায়। এই দেখে জিয়ার চোখ তো কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। সে কোনো কিছু না ভেবেই নদীতে ঝাঁপ দেয়। তার বন্ধুরা চিৎকার করে বলতে থাকে, আরে ভাই, টাকা আবার কামানো যাবে, জানটা তো আগে বাঁচা। কিন্তু জিয়া শোনে না। অনেক কষ্টে বন্ধুরা তাকে টেনে তোলে। জিয়া তখন রাগে আগুন হয়ে আছে। সে বন্ধুদের যাচ্ছে তাই ভাষায় গালাগাল করতে থাকে। বলে, তোরা আমার সব শেষ করে দিলি, আমার সারা জীবনের ইনকাম তোরা ডুবিয়ে দিলি, তোরা আমার বন্ধু না, তোরা শত্রু। জিয়ার এই ব্যবহার দেখে বন্ধুরা খুব কষ্ট পায়। ঠিক তখনই দেখা যায় সান নদীর ওপার থেকে ভিজা শরীরে উঠে আসছে। তার হাতে সেই টাকার ব্যাগ। সান নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই ব্যাগটা উদ্ধার করেছে। সান ব্যাগটা নিয়ে জিয়ার সামনে আসে, কিন্তু ব্যাগটা জিয়ার হাতে দেয় না। সে তার গালে কষিয়ে এক চড় মারে। তারপর ব্যাগটা ছুড়ে দিয়ে তিন বন্ধু জিয়াকে একা ফেলেই সেখান থেকে চলে যায়। সে আবার একা হয়ে পড়ে। সে তারপর কেনা জিনিসগুলো ফেরত দিয়ে টাকা তোলার চেষ্টা করছিল, কিন্তু কেউ সেগুলো আর ফেরত নেয় না। মিনের কাছে গিয়েও সে কবরের টাকা ফেরত চায়। মিন খুব কষ্ট পায় জিয়ার এই ছোট লোকই দেখে। সে টাকা দিতে পারে না, কিন্তু জিয়ার কিনে দেওয়া দামি জামা কাপড়গুলো ফেরত দিয়ে দেয়। জিয়া এতটাই নিচে নেমে গিয়েছিল যে সে জামা কাপড়গুলো নিয়েও নেয়। এরপর সন্ধ্যাবেলা সে তার পুরনো ফ্ল্যাটে ফিরে যায়, কিন্তু নতুন মালিক তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। সে এখন রাস্তার ভিখারি, থাকার জায়গা নেই, খাওয়ার টাকা নেই। ঘুরতে ঘুরতে সে আবার সেই মিস্টার লিয়ের হোটেলের সামনে আসে। সেখানে বসে মদ খেয়ে মাতাল অবস্থায় সেই কবরস্থানে চলে যায়, যেখানে নিজের জন্য কবর কিনেছিল। এখানেই আজকের রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয়। কবরের পাশে শুয়ে হঠাৎ তার হাতে একটা ছোট বাক্স লাগে। সেই বাক্সটা যেটা তার বন্ধুরা কবর কেনার দিন গোপনে সেখানে রেখে গিয়েছিল। জিয়া বাক্সটা খোলে। ভেতরে 3টা চিঠি ছিল। চিঠিগুলোতে লেখা ছিল তারা জিয়াকে কতটা ভালোবাসে, তাকে ছাড়া ওদের জীবনটা কতটা অসম্পূর্ণ। এসব পড়তে পড়তে জিয়ার দু চোখ দিয়ে পানি পড়তে থাকে। বুঝতে পারে টাকার চেয়ে বন্ধুত্বের ভালোবাসার দাম অনেক বেশি। এরপর সে সিদ্ধান্ত নেয় তার বন্ধুদের স্বপ্ন পূরণ করবেই, টাকার মায়া আর করবে না।
ঠিক তখনই সেখানে এক র্যাপার আসে। সে তার ছেলের জন্য এই কবরটা কিনতে চায়, কারণ জায়গাটা খুব সুন্দর। জিয়া বুদ্ধি খাটায়, সে কবরটা ওই র্যাপারের কাছে বিক্রি করে দেয়, কিন্তু টাকার বদলে সে চায় কিছু ভিআইপি কনসার্টের টিকিট। সেই র্যাপার রাজি হয়ে যায়। এরপর টিকিট নিয়ে জিয়া চলে যায় ডংয়ের কাছে। ডংয়ের ছেলের পছন্দের সেই র্যাপারের কনসার্টের টিকিট। সে ডংয়ের হাতে টিকিটগুলো দেয় আর একটা চিঠি দিয়ে ক্ষমা চায়। এরপর সে ইয়েনের রেসলিং ম্যানেজারের কাছে আসে। দেখতে পায় ম্যানেজার হিসাব মেলাতে পারছে না। জিয়া তো হিসাবের ওস্তাদ, সে ম্যানেজারকে সাহায্য করে সব টাকার হিসাব মিলিয়ে দেয়। খুশি হয়ে ম্যানেজার ইয়েনকে চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ দেয়। সবশেষে জিয়া সানের জন্য কিছু করে। সে জানতে পারে সান একটা ব্যবসা শুরু করতে চায়, কিন্তু টাকার অভাবে পারছে না। জিয়া তার কাছে থাকা বাকি টাকাগুলো চুপচাপ সানের কাছে দিয়ে আসে। এবার আসল দিন। ডং কনসার্টের স্টেজে উঠে। প্রথমে একটু ভয় হচ্ছিল, কিন্তু দর্শক সারিতে নিজের ছেলেকে দেখে সাহস পায়। মাইক হাতে নিয়ে ছেলের জন্য মন থেকে একটা র্যাপ গান গায়। অডিয়েন্স মুগ্ধ হয়ে যায়, ছেলের চোখেও পানি চলে আসে। ওইদিকে ইয়ান রেসলিং করতে নামে। পেশাদার রেসলারের কাছে মার খেতে থাকে, বারবার পড়ে যায়, কিন্তু হাল ছাড়ে না। শেষ পর্যন্ত লড়ে যায়। সে ওই ম্যাচটা হারে ঠিকই, কিন্তু সবার মন জিতে নেয়। সানের স্ত্রীও একটা অনুষ্ঠানে সানের প্রশংসা করে সবার সামনে। সানের সম্মান ফিরে আসে। সব দায়িত্ব শেষ করে জিয়া আবার সেই মিস্টার লিয়ের হোটেলে ফিরে যায়। সে ভাবে এখন থেকে এখানেই ওয়েটার হিসেবে কাজ করবে। দেখে তার 3 বন্ধু সেখানে এসেছে। টেবিলের ওপর সেই টাকার ব্যাগটা রাখা। তারা জানায় সেই ব্যাগটা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার কথা ভেবেছিল ঠিকই, কিন্তু জিয়ার পরিবর্তন দেখে তারা সিদ্ধান্ত পাল্টে ফেলেছে এবং ওই টাকাগুলো দিয়ে এই হোটেলটাই জিয়ার জন্য কিনে নিয়েছে। এখন থেকে সে এই হোটেলের মালিক, আর তার পার্টনার হলো তার 3 বন্ধু। অসাধারণ এই গল্পটা এখানেই শেষ হয়। অবশেষে জিয়া বুঝতে পারে জীবনে টাকার চেয়ে সম্পর্ক আর ভালোবাসার দাম অনেক বেশি।